উনি তো মেম্বার অফ দ্য পার্লামেন্ট নন, সেটা তার প্রার্থিতা চ্যালেঞ্জ হয়েছে এবং সেই প্রার্থিতা সম্পর্কে উচ্চ আদালত রায় দিয়েছে, সেটা এখানেই শেষ, এন্ড অফ দি স্টোরি। হি ইজ নট পার্লামেন্ট। উনি এখানে সংসদ সদস্য থাকলে তখন এই কথাটা বলা যেত। আর ইট ইজ নো পয়েন্ট অফ অর্ডার মাননীয় স্পিকার। যোদার সাথে কোনো পয়েন্ট অফ অর্ডার, লেট মি ডিসাইড দ্যাট, কিন্তু তিনি সংসদ সদস্য নন। আপনার এই ক্লারিফিকেশন ইজ এনাফ। থ্যাংক ইউ। এটা একটু হা না এর মধ্যে একটু ভুল মেসেজ যেতে পারে, এটা একটু পরিষ্কার করার জন্য। প্রথমত, জুয়া প্রতিরোধ বিল 2026, আমরা বিরোধী দলের পক্ষ থেকে এই আইনের পক্ষে আমরা আছি এবং সরকারের প্রতি আমরা সাধুবাদও জানিয়েছি। তবে এই বিলটার কিছু স্পেসিফিক ধারায় বিরোধী দলের পক্ষ থেকে কিছু সংশোধনী ছিল, তো সেই সংশোধনীগুলো যদি সরকার বা মাননীয় মন্ত্রী যদি গ্রহণ করতেন, আমরা আরো খুশি মনে আরো সাদরে হয়তো এই আইনটাকে সমর্থন করতে পারতাম। তারপরও আমরা সমর্থন করছি এবং আমরা আশা করব যাতে এই সংশোধনীগুলা বা এই কনসার্নগুলা যাতে সরকার পরবর্তীতে বিবেচনা করে, কারণ আমরা প্রয়োগে গেলেই আমরা আরো ভালো করে বুঝতে পারবো এবং এই আইনের যাতে কোনো অপব্যবহার না হয় এবং নাগরিক বা অধিকার বা মানবাধিকার যাতে হরণ না হয়, এটা যাতে সরকার সর্বাত্মকভাবে খেয়াল রাখেন। মাননীয় স্পিকার, আপনাকে ধন্যবাদ। আর সর্বসম্মতিক্রমে এই আইনটা পাশ হলো। ধন্যবাদ। মাননীয় সদস্যবৃন্দ, জুয়া প্রতিরোধ বিল 2026 সর্বসম্মতিক্রমে এই সংসদে পাশ হলো। মাননীয় সদস্য নাজিবুর রহমান, বলুন। ধন্যবাদ মাননীয় স্পিকার। একটা ছোট পয়েন্ট অফ অর্ডার ছিল। কয়েকদিন আগে আমাদের একজন সম্মানিত সংসদ সদস্য আপনার কাছে জানতে চেয়েছিলেন সংসদে কোনো ঋণ খেলাপি আছে কিনা। তখন আপনি বলেছিলেন বিষয়টা যেহেতু বিচার বিভাগের অধীনে আছে, বিচারাধীন আছে, এই জন্য আপনি বলতে পারছেন না। আজকে একজন ব্যক্তির মনোনয়নপত্র বাতিল হয়েছে এই ঋণ খেলাপি হওয়ার দায়ে। এখন কি আমরা বলতে পারবো উনি ঋণ খেলাপি ছিলেন? এটা আমার পয়েন্ট অফ অর্ডার ছিল মাননীয় স্পিকার। ধন্যবাদ। মাননীয় সদস্য, এটা ঠিক পয়েন্ট অফ অর্ডার হলো না। একজন সদস্যের সদস্যপদ থাকবে কি থাকবে না এটা নির্বাচন কমিশন স্থির করবে। নির্বাচন কমিশন যখন এই বিষয়ে আদালতের নির্দেশ মোতাবেক আদেশ জারি করবে তখন আমি সংসদে আপনাদেরকে জানাতে পারবো। সুতরাং আমাদেরকে আরো কিছুদিন অপেক্ষা করতে হবে চূড়ান্ত রায়ের জন্য, নির্বাচন কমিশনের চূড়ান্ত মন্তব্যের জন্য। মাননীয় স্বরাষ্ট্রমন্ত্রী বলতে চান কিছু? সময় নেই। মাননীয় স্পিকার, আপনাকে ধন্যবাদ। আমরা সেদিন বলেছিলাম এই মহান জাতীয় সংসদে কোনো ঋণ খেলাপি নেই, সদস্য নেই, ঋণগ্রস্ত থাকতে পারে আইনিভাবে। তো উনি যে প্রসঙ্গটা তুললেন এটা আদালতে যেহেতু ফয়সালা হয়ে গেছে, আদালতের বিচার, কিন্তু উনি তো সংসদ সদস্য হিসেবে ভোট নিয়ে এখানে আসেন নাই। উনি তো মেম্বার অফ দ্য পার্লামেন্ট নন, সেটা তার প্রার্থিতা চ্যালেঞ্জ হয়েছে এবং সেই প্রার্থিতা সম্পর্কে উচ্চ আদালত রায় দিয়েছে, সেটা এখানেই শেষ, এন্ড অফ দি স্টোরি। হি ইজ নট পার্লামেন্ট। উনি এখানে সংসদ সদস্য থাকলে তখন এই কথাটা বলা যেত। আর ইট ইজ নো পয়েন্ট অফ অর্ডার মাননীয় স্পিকার। যোদার সাথে কোনো পয়েন্ট অফ অর্ডার, লেট মি ডিসাইড দ্যাট, কিন্তু তিনি সংসদ সদস্য নন। আপনার এই ক্লারিফিকেশন ইজ এনাফ। থ্যাংক ইউ। সরকার যত ভালো কাজ করবে ভেহিমেন্টলি সাপোর্ট দেবে, কিন্তু যদি অধিকার নিয়ে সরকার কোনো অন্য কিছু করেন, টানাটানি করেন, আমরা কিন্তু এটা ছেড়ে দেব না। আমাদের অবস্থান এই ক্ষেত্রে একদম স্পষ্ট। জনগণের পক্ষে কথা বলতে গিয়ে কোনো সিন্ডিকেটের কোনো হুমকির তো আশা করব না। পার্লামেন্ট যেহেতু আমাদেরকে এই সুযোগ দিল না, এখন আমরা জনগণের পার্লামেন্টে চলে যাব। এখানে নোটিশ দিলে কথা বলতে হলে তো অবশ্যই রেওয়াজ অনুযায়ী মাননীয় স্পিকারের পারমিশন লাগবে, কিন্তু জনগণের পার্লামেন্টে গেলে আর কোনো স্পিকারের পারমিশন লাগবে না। আমরা সেখানেই গেলাম এবং আমরা সিদ্ধান্ত নিলাম যে জনদাবি নিয়ে আমরা কাজ করতে থাকব। যেমন আমরা 91 সালের পরে কেয়ারটেকার সরকারের দাবি নিয়ে কাজ করেছি, আন্দোলন করেছি। আমরা আশা করি সরকারি দলে যারা আছেন, আমরা বিশ্বাস করি তারাও দেশকে ভালোবাসেন। আমরা বিশ্বাস করতে চাই তারা গণতন্ত্রের প্রতি সম্মান রাখেন। আমরা বিশ্বাস করতে চাই যে তারা জনরায়কে সম্মান করবেন। এই জন্য আমরা আন্দোলনের কর্মসূচি ঘোষণা করে জনগণের সাথে আছি। আমরা জনগণের এই রায় বাস্তবায়ন হোক, এটা আমরা চাই। ইতিমধ্যে আপনারা দেখেছেন সংসদে একটা প্রস্তাব এসেছে যে সমস্ত জিনিস
অধ্যাদেশ আকারে এসেছিল, আবার ফ্যাসিবাদী শাসন যাতে দেশে ফিরে না আসে এই জন্যে সংবিধানের কতিপয় মৌলিক পরিবর্তন আনতে, বড় পরিবর্তন আনতে হবে। এই সবগুলা জিনিস ল্যাপস করে দেওয়া হয়েছে। সরকারি দল যেহেতু 2/3 মেজরিটি, কোনোটা তারা আলোচনায় আনেননি, আর কোনোটা হালকাভাবে আলোচনায় এনে আউট করে দিচ্ছে। এই যে বাজেটটা এসেছে, বলা হচ্ছে সর্বকালের সর্ববৃহৎ বাজেট, কিন্তু আমরা যদি মানি অ্যান্ড মার্কেট ইনফ্লেশনের কথা চিন্তা করি তাহলে এটাকে বড় সর্বকালের সর্ববৃহৎ বাজেট বলা যাবে না। অনেকটা বাজারের সাথে এটা সঙ্গতিপূর্ণ। বড় বাজেট করা কোনো অপরাধ নয়। একটা জাতির ভীষণ থাকলে বড় বাজেট লাগবে। চ্যালেঞ্জটা কয়েক জায়গায়। একটা হলো বাজেট বাস্তবায়নের সক্ষমতা, এর চাইতে বড় হলো দুর্নীতি। এই দুই জায়গায় যদি বড় সংস্কার আনা না যায়, বাজেট হবে কিন্তু বাজেটের প্রকৃত সুফল জনগণ পাবে না। এই বাজেট থেকেই তো 28 লক্ষ কোটি টাকা 15.5 বছরের বিদেশে চলে গেছে। যদি এই দুই জিনিসের সংস্কার না হয় আবার যাবে। এই বাজেট বাস্তবায়নের সক্ষমতা শুধু এনবিআর এর না, এনবিআর তো হইল আমাদের কালেক্টর, কিন্তু এক্সিকিউশন তো এক্সিকিউটিভ ডিপার্টমেন্টের উপর। এর সাথে একদম প্রান্ত লেভেলে গ্রামের একজন ওয়ার্ড মেম্বার এবং কোনো প্রজেক্ট হয়ে থাকলে সেই প্রজেক্ট নিয়ে জড়িত। আমি এবারকার অভিজ্ঞতা বলি, একেবারে শেষের দিকে এসে আমরা শুনলাম যে সরকারি দলের সংসদ সদস্যদেরকে কিছু অ্যালোকেশন দেওয়া হচ্ছে, আমরা কিছু জানি না। এরপরে যখন আমাদের পক্ষ থেকে উদ্যোগী হয়ে আমরা জানতে গেলাম তখন সত্যতা খুঁজে পেলাম। তা আমরা এটাও বললাম যে ট্রেজারি কি শুধু সরকারি দলের লোকেরাই ট্যাক্স দেয় নাকি সারা দেশবাসী দেয়? যদি সারা দেশবাসী দিয়ে থাকে তাহলে বিরোধী দলের নির্বাচিত এমপিদের এরা কি এই দেশের নাগরিক না? তাদের নাগরিক অধিকার তো কেউ হরণ করতে পারে না। আমরা পেলাম জাস্ট সাকরাতুল মউতের হালতে, ঈদের 4-5 দিন আগে তাড়াহুড়া করে এইটা দেন ওইটা দেন ওইটা দেন, এবং পরিমাণের দিক থেকে সরকারি দলের সমান না। আমরা সংসদে জানতে চাইলাম যে সরকারি দলকে কি দেওয়া হয়েছে, আমরা কি একটু জানতে পারি? তার এটা জানাইলেন না, নিজের একে অন্যের দিকে তাকাইয়ে একটু মিষ্টি হাসি দিলেন। এই মিষ্টি হাসিতে বিরোধী দলের নির্বাচিত সংসদ সদস্যদের সংসদীয় এলাকার জনগণের এই হাসির সাথে অধিকার কিন্তু মিলাই গেল। অথচ বৈষম্যের বিরুদ্ধে ছিল 24-এর গণঅভ্যুত্থান। সে বৈষম্য কেন হবে? আমরা আশা করতে চাই ভবিষ্যতে আর কোনো বৈষম্য হবে না, এবং আমরা চেষ্টা করব আমাদের চোখ কান খোলা রাখার। সরকার যত ভালো কাজ করবে ভেহিমেন্টলি সাপোর্ট দেবে, কিন্তু যদি অধিকার নিয়ে সরকার কোনো অন্য কিছু করেন, টানাটানি করেন, আমরা কিন্তু এটা ছেড়ে দেব না। আমাদের অবস্থান এই ক্ষেত্রে একদম স্পষ্ট। বাজেট গতকাল পাশ হয়েছে, আজকে থেকে বাস্তবায়ন শুরু হবে। 61টা আইটেমে কর একদম সর্বনিম্ন পর্যায়ে নিয়ে আসা হয়েছে অথবা প্রত্যাহার করা হয়েছে। আমরা দেখতে চাই বাজারে এর প্রতিফলন। এই প্রতিফলন যেদিন আমরা বাজারে দেখব আমরা বুঝবো যে এর সুফল জনগণের জন্য। কিন্তু যদি এর প্রতিফলন বাজারে দেখা না যায়, উল্টোটা হয়, তাহলে বুঝতে হবে যে এটা জনগণের জন্য নয়, এটা সিন্ডিকেটের জন্য। এই বাজেট বক্তৃতায় আমরা অনেকগুলো বিষয় তুলে এনেছি। যে জুলাইয়ের কারণে আজকের এই সংসদ এবং সরকার বিরোধী দল সব কিছু, সেই জুলাই সংক্রান্ত দুটি প্রতিষ্ঠান আছে, একটি জুলাই জাদুঘর আর একটা জুলাই ফাউন্ডেশন। এই দুইটার ব্যাপারে কিচ্ছু নেই। কি হলো, জুলাইকে হারিয়ে যাবে? জুলাই না থাকলে আমরা কোথায়? এই সংসদ কোথায়? এই সরকার কোথায়? আমরা এই দাবি ইনশাল্লাহ জোরালোভাবে উত্থাপন করব সংসদে। প্রবাসীদের ভোগান্তি নিয়ে আমরা কথা বলেছি, আপনারা দেখেছেন।
আজকে খবর পেলাম যে একদল আমার বিরুদ্ধে খেপে গেছে। আমি কেন বললাম মালয়েশিয়া 85,000 টাকায় লোক পাঠাতে হবে, দালাল যারা তাদেরকে আইনের আওতায় আনতে হবে। আমি কি দালালের কোনো তালিকা দিয়েছি আপনাদের জানা মতো? আমি কি কোনো সংস্থার কথা বলেছি আপনাদের জানা মতো? বলি নাই। তাইলে কিছু লোকের গায়ে এত কষ্ট লাগে কেন? তার মানে একজন বললো যে আপাতত তারা থামিয়েছে। আমি বললাম যে ওয়েলকাম করবো, তারা বলুক, তারপরে আমার কাছে কিছু 75 নম্বর দাগ নম্বর আছে, ওগুলো সহ বলে দেব। জনগণের পক্ষে কথা বলতে গিয়ে কোনো সিন্ডিকেটের কোনো হুমকির তো আশা করবো না।